প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। বিএনপি দল হিসেবে একটি ছোট্ট অসুখে ভুগছে। সেই অসুখটির নাম হলো সুপিরিয়রিটি কমপ্লেক্স। আমরা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বেশি ব্যবহার করি, হীনমন্যতাবোধ। আর বিএনপির হয়েছে ঠিক উল্টোটি, সুপিরিয়রিটি কমপ্লেক্স। বাংলাটি একটু কঠিন, তারপর বলছি জ্যেষ্ঠন্মান্যতা, অর্থাৎ নিজেদের স্বতন্ত্র আলাদা, আমরা বড় দল, সো আমরা শ্রেষ্ঠ, নিজেদের শ্রেষ্ঠ ভাবার একটি চিন্তা। আর সেটি প্রকট হয়ে উঠেছে গত 1 বছর ধরে, 1 বছরের কিছুটা বেশি সময় ধরে প্রকট হয়েছে সমস্যাটি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার আগে 5 আগস্ট পরবর্তী সময়ে ঠিক ইমিডিয়েট পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কথাবার্তা চলছিল সরকার গঠন প্রক্রিয়া নিয়ে, কোন ধরনের সরকার গঠন করা যায়। শূন্যাবস্থা তৈরি হয়েছিল যখন হাসিনা পালিয়ে গেলেন, শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের চূড়ান্ত পতন হলো। তো সরকার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল সবগুলো দলের মধ্যে, এবং বেশিরভাগ দল একটি জাতীয় সরকারের আইডিয়া নিয়ে কাজ করছিল, কথা বলছিল। বাট বিএনপি সেখানে সায় দেয়নি। তারেক রহমানের সঙ্গে ছাত্র নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়ালি কথা হয় 2 দফা। তো তারেক রহমান অ্যাগ্রি করেননি, তিনি জাতীয় সরকারের আইডিয়াটি পছন্দ করেননি। সম্ভবত বাংলাদেশে যারা আছেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, তাদেরও সেই আইডিয়াটি পছন্দ না। তো তারা এটিকে নাকচ করে দিয়েছে যে না, এরকম কোনো সরকার কোনো প্রয়োজন নেই। কারণ তারা হয়তো ধরেই নিয়েছে যে খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, আমরা তো ক্ষমতায় আসছি, আমাদের জাতীয় সরকারের ঝামেলায় গিয়ে লাভ কী। কারণ জাতীয় সরকার হলে হতে পারে সরকারটি লং লাস্টিং হবে, কয়েক মাস না কয়েক বছরও চলে যেতে পারে। কারণ জাতীয় সরকার হলে ঝামেলা কম থাকবে। বিপ্লবোত্তর সময়ে, অভ্যুত্থানোত্তর সময়ে কোনো একটি দেশে যেসব ঝামেলা হয়, প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে, অনেক কিছু হয়। তো জাতীয় সরকার হলে কিন্তু সেগুলোর সুযোগ অনেকটাই কমে আসে। আর কমে আসা মানে মিলে ঝুলে সবার সঙ্গে সরকার পরিচালনা করা, নিজেদের তো একক বলতে তেমন কিছু থাকলো না। তো তাই বিএনপি আইডিয়াটি পছন্দ করেনি, ওই যে সুপিরিয়রিটি কমপ্লেক্স। তো এই তো গেল ফরমেশন অফ গভর্নমেন্ট নিয়ে, সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। এরপর যখন অধ্যাপক ইউনূস দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, তখন তিনি সংস্কার কর্মসূচিতে হাত দিলেন। সবগুলো রাজনৈতিক দল বলতে গেলে ওয়েলকাম জানিয়েছে এই সংস্কার প্রক্রিয়াকে, এক রকমের ওয়েলকাম জানিয়েছে তারা। শুধু বিএনপির কাছ থেকে আমরা পেয়েছি বা দেখেছি কোল্ড রেসপন্স। তারা শুরুতেই ছিলেন স্ক্যাপটিক্যাল পুরো বিষয়টি নিয়ে, অর্থাৎ সন্দিহান, সন্দিগ্ধ। সংস্কার বিষয়টিকে তারা ভালো চোখে দেখেনি। তারা প্রশ্নবিদ্ধ করেছে বরং আইডিয়াটিকে। তারা বলেছে এটি তো একটি অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার করবার জন্য এই সরকারের ম্যান্ডেট আছে নাকি? আর সংস্কার তো করবে নির্বাচিত সরকার, সংসদ, এরা কেন করবে? এই প্রশ্ন তারা শুরু থেকেই তুলেছিলেন নেতৃবৃন্দ, এবং শুধু তুলেননি, সরকারকে জর্জরিত করেছেন তারা এইসব প্রশ্ন করে। প্রতিটি সংস্কার প্রক্রিয়া যখনই একটি একটি করে সংস্কার কমিশন গঠিত হয়েছে, তারা প্রশ্ন করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। চলছিল আগাগোড়া প্রশ্ন করা, থামিয়ে দেয়া চলছিল। কিন্তু এটি তো তারা একদম বেঁকে বসেছে এরকম না, আর সুযোগ ছিল না। কারণ যেহেতু সবগুলো রাজনৈতিক দল ওয়েলকাম জানিয়েছে সংস্কারকে, দেশবাসী ওয়েলকাম জানিয়েছে, সাধারণ মানুষ ওয়েলকাম জানিয়েছে, তাই তাদের পক্ষে 100% বেঁকে বসা বা কমপ্লিটলি নাকচ করে দেওয়া সম্ভব ছিল না। তো তারা রাজি হয়েছে সংস্কারে, বাট রিল্যাক্টেন্টলি, অনিচ্ছা সত্ত্বেও কিছুটা। তারপরও চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে সংস্কার চেষ্টা, মাসের পর মাস শেষ হলো, সংস্কার যা হবার হলো। সম্ভবত বিএনপি সবচেয়ে বেশি খুশি হয়েছে, যতটুকু হয়েছে তাতে অন্য দল খুশি হতে পারেনি। এটি পুরনো আলোচনা, এই বিষয়ে বেশি কথা বলবার সুযোগ নেই। তো বিএনপি বরাবরই এটি করেছে, সুপিরিয়রিটি কমপ্লেক্স দেখিয়েছে। আর এইটি যদিও কাঙ্ক্ষিত ছিল না বিএনপির কাছে, বাট বিএনপি সেই কাজটি করেছে। এখন গত রোববার 31 আগস্ট দফায় দফায় চিফ অ্যাডভাইজারের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মিটিং হচ্ছিল। তো সেই মিটিংটি বিকেল থেকে শুরু হয়েছিল, সন্ধ্যা থেকে। বিএনপিরই প্রথমে বসবার কথা ছিল মিটিংয়ে, বাট বসেছে অন্যের আগে, জামায়াত ইসলাম এবং এনসিপি। বিএনপি পরে বসেছিল সন্ধ্যার পরে, রাতে কিছুটা। তো মিটিং শেষে বেরিয়ে বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। তো সেইখানে তাকে জিজ্ঞেস করা হয় জাতীয় পার্টি নিষিদ্ধ করবার বিষয়ে তাদের কি ভাবনা, বিএনপি কি ভাবছে, বা অধ্যাপক ইউনূসের সঙ্গে তাদের কোন পর্যায়ে কথা হয়েছে। তো কি কথা হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ করা বিষয়ে? কারণ আমরা ধরেই নিয়েছিলাম যে মিটিংটি তড়িঘড়ি করে প্রধান উপদেষ্টা ডেকেছেন উদ্ভূত পরিস্থিতি, ভিপি নূরকে বা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে যেভাবে বেধড়ক পেটালো সেনা সদস্যরা শুক্রবার রাতে, সেটি পৈশাচিক ছিল, পুরো জাতি স্তব্ধ হয়ে পড়েছিল। আর এটি স্বাভাবিক, সবাই কন্ডেম করেছে, নিন্দা জানিয়েছে বিষয়টির। তো উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই মিটিংটি ডেকেছিলেন, এইটি আমাদের ধারণা ছিল। আর সেই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করবার বিষয়টি নিয়ে আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। আর সাংবাদিকরাও জানতে চেয়েছিলেন এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাউন রাইট অস্বীকার করলেন যে না, এরকম কোনো কথা হয়নি, জাতীয় পার্টি নিষিদ্ধকরণ বিষয়ে কোনো আলাপই হয়নি। ইন্টারেস্টিংলি তার আগে 2 দফা প্রধান উপদেষ্টার মিটিং হয়, একই বিকেলে একই সন্ধ্যায় জামায়াত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে। তারা কিন্তু বেরিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, মতামত দিয়েছেন। তারা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য, যেহেতু জাতীয় পার্টি ফেসিবাদের দোষর, হাসিনাকে টিকিয়ে রেখেছিল পুরো 15-16 বছর। জাতীয় পার্টির ভূমিকা উল্লেখযোগ্য এই বিষয়ে। তো তাই যথারীতি তারা দাবি করেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ন্যূনতম যেটি করতে হবে সেটি হলো যে আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ করতে হবে অন্তত, এই দাবি তারা কিন্তু করেছে। তো দুটো দল এই দাবি নিজের থেকে করলেন, নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টা তাদেরকে হয়তো কিছু বলেছেন এই বিষয়ে, তিনি কি করবেন, তার কি প্ল্যান। আর বিএনপির সঙ্গে কোনো কথাই হলো না, এই বিষয়ে কোনো আলাপ হলো না। তো বিষয়টি বিশ্বাসযোগ্য না। আমরা যদি ধারণা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো বিষয়টি এড়িয়ে গেলেন, তিনি এই বিষয়ে কোনো কথাই বলতে চাইলেন না। যেই কাজটি তিনি আওয়ামী লীগের ক্ষেত্রে করেছেন, তিনি না, বিএনপি দল হিসেবে করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার প্রশ্ন সামনে আসলে তারা রাজি হননি, তারা জনগণের কথা বলেছেন, জনগণ নিষিদ্ধ করবে, বিএনপি না, যেহেতু তারা জনগণের বাইরে। তো একইভাবে এড়িয়ে যাবার চেষ্টা করেছেন, আমরা ধরে নিচ্ছি। তো রিল্যাক্টেন্ট, সোজা কথা। বাট একটি বিপরীত চিত্র একই দলের মধ্যে, বিএনপির মধ্যে আমরা দেখতে পেলাম। সম্প্রতি একটি টক শোতে, একটি টিভি চ্যানেলে টক শোতে কথা বলছিলেন জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব, আর সেইটির রিয়াকশন দিয়েছেন বিএনপির রুহুল কবির রিজভী সাহেব। খুব ইন্টারেস্টিং দুটো বিষয়। তো শামীম হায়দার পাটোয়ারির ক্লিপটি কয়েক সেকেন্ডের, আর রিজভী সাহেবের বক্তব্য 1 মিনিটের মতো। তো প্রিয় দর্শক, আমি এই বিষয়ে কথা বলবার আগে আমরা ক্লিপটি একটু দেখে নিচ্ছি। দুটো ক্লিপই দেখে নেব, দুটো মিলে 1 মিনিট কয়েক সেকেন্ড হতে পারে। তো একটু দেখে নিই কি আছে ওখানে। তো বোঝাই গেল বিষয়টি পরিষ্কার। তো শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে বিএনপির দায় এখন এটি, জাতীয় পার্টিকে রক্ষা করা, কারণ গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে এটি করতে হবে। এটি শামীম হায়দারের দাবি। এরই প্রেক্ষিতে রিয়াকশন দিলেন জনাব রুহুল কবির রিজভী। তো রিয়াকশনে যা বোঝা গেল, যা আমরা শুনলাম, এইটি আমরা অন্যরকম এক রিজভী সাহেবকে দেখতে পেলাম। আগে হয়তো তিনি এরকম জ্বালাময়ী বক্তৃতা দিতেন, অনেকদিন পর হয়তো তিনি আবার একটি ছোট্ট জ্বালাময়ী বক্তৃতা দিয়ে দিলেন, জাতীয় পার্টির উপর তার রাগ ঝাড়লেন, ক্ষোভ ঝাড়লেন। বাট কোনো একটি কথাও তিনি অযৌক্তিক বলেননি। জাতীয় পার্টির সম্পর্কে তিনি যে বিষোদ্গার করলেন, যেই সব পয়েন্টে কথা বললেন, সবগুলো পয়েন্ট ঠিক আছে, জাস্টিফাইবলি তিনি এটি করেছেন, তাকে দোষ দেওয়া যাবে না। প্রত্যেকটি অভিযোগ জাতীয় পার্টির ক্ষেত্রে সত্যি। হাসিনাকে টিকিয়ে রেখেছেন। রিজভী সাহেব যেভাবে তার দলের নেতৃবৃন্দের নাম নিলেন, ইলিয়াস আলী থেকে শুরু করে অন্য যাদের নাম তিনি নিলেন, তাদের গুম হওয়া, বিএনপি নেতাকর্মীদের নির্যাতিত হওয়া, সেই
নির্বাচনের আগে তাদের 45 জন ক্যান্ডিডেটকে গ্রেপ্তার করা, সব কিছু তিনি যেভাবে বললেন, এবং নির্বাচনের সময় ভোট কেন্দ্রে ছাগল গরু চড়তে দেখা গিয়েছে, তেমন নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। এই কথাগুলি ছিল তার মূলত পয়েন্টস। তো তিনি বললেন যে জাতীয় পার্টি কেমন দল, তাদের চরিত্র কী তিনি উল্লেখ করলেন সোজাসুজি। তিনি জিএম কাদের প্রসঙ্গে স্পেসিফিকলি বললেন যে 24-এর নির্বাচনের আগে জিএম কাদের সাহেব ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়া গিয়ে বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলেন, কথা বললেন। ফিরে এসে তার রিয়াকশন চাইলে, তার ওপিনিয়ন চাইলে সাংবাদিকদের তিনি বলেছিলেন তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। ভয়ঙ্কর কথা। যেই দলটি ইন্ডিয়ার নেতৃবৃন্দের সঙ্গে, বিশেষভাবে বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে, মোদি বাহিনীর সঙ্গে, গদি বাহিনীর সঙ্গে কথা বলে আসলেন, এসে বাংলাদেশে বলছেন যে কী বিষয়ে কথা হয়েছে তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। এখানে এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। তার মানে কি বাংলাদেশের বিরুদ্ধে তিনি ওখানে ষড়যন্ত্র করে আসলেন? বাংলাদেশের বিরুদ্ধে তাকে অনেক কিছু বলে দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, সেই ট্রেনিং নিয়ে আসলেন, এখন প্রকাশ করবেন না। ভয়ঙ্কর কথা এটি। তিনি নাইভলি বলে ফেলেছেন বোকার মতো, কিন্তু বিষয়টি এরকম না। একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতা এরকম কথা বলতে পারেন না, বাট সেটি তিনি বলেছিলেন। অর্থাৎ একের পর এক আসলে জাতীয় পার্টি যেই সব কর্মকাণ্ড করেছে, যা যা করেছে, প্রত্যেকটি বিষয়ে প্রশ্নবিদ্ধ। তো সেটি হয়েছে। তো রিজভী সাহেব যেই সুরে কথা বললেন, এখন আমার মূল কথা হলো আমি কেন এই এপিসোড করছি। তো আমরা এখন একটু মিলিয়ে নেবার চেষ্টা করব। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেই সুরে কথা বললেন, অর্থাৎ কথাই বললেন না, আসলে জাতীয় পার্টির সম্পর্কে কোনো কথাই বলতে চাইলেন না। তিনি একেবারে প্রত্যাখ্যান করলেন কথা বলতে, মন্তব্য করতে। তিনি বললেন যে এই বিষয়ে কোনো কথাই হয়নি, প্রসঙ্গ এড়িয়ে গেলেন। আর রিজভী সাহেব যেভাবে রিয়াকশন দিলেন, দুটো বিষয় কি এক? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, কমেন্টে জানাবেন এই দুটো বিষয়কে আপনারা কীভাবে দেখছেন। রিজভী সাহেবের জ্বালাময়ী বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম সাহেবের পুরো বিষয়টি এড়িয়ে যাওয়া, এবং শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য যে বিএনপির দায় তাদেরকে টিকিয়ে রাখা গণতন্ত্রের স্বার্থে। তো রিজভী সাহেব যে আপনি প্রশ্ন করেছেন, আমরাও তাকে এই প্রশ্ন করতে পারি, এখানে বিএনপির কী দায় তাদের টিকিয়ে রাখবার জন্য, আর তাদের টিকিয়ে রাখলে গণতন্ত্র কীভাবে সুরক্ষিত হবে, এই বিষয়টিও বোঝা গেল না। তো শামীম পাটোয়ারি একজন ব্যারিস্টার, কথাবার্তা ভালোই বলেন, কথাবার্তায় চৌকস, কিন্তু এই কি মন্তব্য তিনি করলেন? বিএনপির কেন দায়? রুহুল কবির রিজভী সাহেবের সঙ্গে আমরাও সুর মিলাবো। বিএনপির কেন দায় হবে তাদেরকে রক্ষা করার? তারা যেসব কর্মকাণ্ড করেছেন তাদেরকে রক্ষা করা যায় কিনা, বিএনপি তাদেরকে রক্ষা করতে পারবে কিনা, ওপেনলি কি ব্যবস্থা আছে? যদিও চেষ্টা করছে তারা একরকমের, যেমনটি আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিল, অর্থাৎ নিষিদ্ধ না চাওয়া মানেই তো টিকিয়ে রাখবার চেষ্টা করা। তাহলে এখন যদি অফিসিয়ালি তারা এরকম বিবৃতি দিচ্ছেন যে আমরা চাই না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, তার মানে তারা আবার টিকিয়ে রাখতে চাইছেন ফ্যাসিবাদের দোসরদের, এটাই তো। বাট রিজভী সাহেবের বক্তব্যের সঙ্গে একদমই যায়নি, পুরো উল্টো দেখছি দুটো বিষয়, পরস্পর বিরোধী একেবারে। একই দলের দুজন নেতৃস্থানীয় ব্যক্তি এবং ইনফ্লুয়েন্সার, তারা দুজনেই। তো এই দুটো বিষয় আমি মেলাতে পারিনি। আর আমি এই সিদ্ধান্তে এসেছি, অন্তত জাতীয় পার্টি ইস্যুতে বিএনপিতে একটি বিভক্তি তৈরি হয়েছে। যারা জুলাই চেতনাকে ধারণ করেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, পক্ষের শক্তি তারা, এবং সংস্কার যারা বিশ্বাস করেন, সংস্কারে মনে প্রাণে বিএনপির যে ধারাটি, তারা একদিকে আছেন জাতীয় পার্টি ইস্যুতে। তারা জাতীয় পার্টি নিষিদ্ধকরণ চাইছেন। আর ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কারণেই হোক, দলের নীতির প্রতি বিশ্বস্ততা, হাই কমান্ডের এইটি চাওয়া, যে কারণেই হোক, তিনি এবং আরও অনেকে, অন্যান্য নেতৃবৃন্দ, তারা জাতীয় পার্টির বিরুদ্ধে একটি কথা বলতে রাজি নন। তারা জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে চাইছেন ফেসিবাদের দোসরদের। তাহলে দুটো ধারা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অন্য ইস্যুতে না হলেও এই ইস্যুতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দলটি দুই ভাগে বিভক্ত। কেউ জাতীয় পার্টির স্থায়িত্ব চাইছে, জাতীয় পার্টির রাজনীতিতে টিকে থাকুক, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই। আর আরেকটি ধারা চাইছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক, যেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে। অন্তত তাদের তাদের যে সংগঠনের কার্যকলাপ, সেগুলো নিষিদ্ধ হোক, তারা যাতে কোনো তৎপরতা চালাতে না পারেন। তো এই বিষয়টা এখন পরিষ্কার হলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।